গণেশবাবুর ভারী দয়ার শরীর। তিনি ভিখিরিকে ভিক্ষে দেন, অভাবী মানুষকে সাহায্য করেন, কন্যা দায়গ্রস্তকে উদ্ধার করেন। গরিব ছাত্রের স্কুলের বেতন বা পরীক্ষার ফি দিতে কাতর হন না। পাড়ার ক্লাবে পুজোর চাঁদা দেন মুক্ত হস্তে। শুধু তাই নয়, তিনি সকালে উঠে নিজের হাতে কাকপক্ষীদের ডাকাডাকি করে আটার নাড়ু আর দানা খাওয়ান। রাস্তার কুকুরদের দেন মাছের কাঁটা মেশানো ভাত, বেড়ালকে ভুক্তাবশেষ দুধ। কত আর বলা যাবে, বললে শেষ হয় না। সারাদিন গণেশবাবুর নানা কাজ থাকে। বিরাট তার ব্যবসা, মস্ত ফলাও কারবার। বেশ একটু রাত করেই ফেরেন তিনি। তারপর কিছুক্ষণ বুকডন বৈঠকি দিয়ে একটু ব্যায়াম করেন। তারপর পোষা বাঁদরকে কলা খাওয়ান, স্নান করেন, চারটি খান। রাত 12টায় যখন শুতে যান, তখন তার বুড়ি পিসির ঘুম ভাঙে। ঘুম ভাঙার দোষও নেই, 90 বছরের পিসি সেই সাঁঝবেলা থেকে ঘুমন। রাত 12টায় তার ঘুম হয়ে যায়। তখন ডাকাডাকি করতে থাকেন, বলি, ও গনসা, এসেছিস? এইছি পিসি। খাবি না? খেয়েছি। এবার তবে ঘুমো। ঘুমোচ্ছি। বলি, ও গনসা, এইছিস? এসেছি পিসি। খাবি না? খেয়েছি। এবার তবে ঘুমো। বলি, ও গনসা, এইছিস? এরকম কিছুক্ষণ চলার পর বুড়ি দাসী দামুর মা উঠে ধমক দেন। বলি, হচ্ছেটা কি গো দিদি? এক কথা কবার জিজ্ঞাসা করতে হয়? বাবু এসে খেয়েছে, ঘুমিয়েছে, এবার তুমি ঘুমো তো। ঘুম কি আর আসে রে বাছা? যা শীত পড়েছে এবারে, হাড় কালি হয়ে গেল। তোমার মাথাটাই গেছে দিদি। জ্যৈষ্ঠীর গরমে আমরা হাঁপাচ্ছি, আর ওর এখন শীত লাগতে লেগেছে। গিরিষ্মি নাকি? তাই বল। জ্যৈষ্ঠী মাস। আমি কি আর অত শত বুঝতে পারি বাছা? তা কথা তো একই। গিরিষ্মিতেও কষ্ট, শীতেও কষ্ট। তা যা হোক একটা দে, হয় লেপ, না হয় হাত পাখা। কিসের যে কষ্ট বুঝতে পারি না। তা সেবার বড়ঠাকুর গিরিষ্মিকালে যা একখানা কাঁঠাল এনেছিল না ষষ্ঠীতলা থেকে, দামুর মা উঠে পান আর দোকটা মুখে দিয়ে ঝাঁটা গাছ তুলে নিয়ে বলে, ঘুমের তো দফা রফা করলে, তা আমিও তাহলে বেহান বেলার কাজ মাঝরাত্রিরেই সেরে রাখি, ঝাঁট পাট ধুয়ে ফেলি এই বেলা। গণেশবাবুর ছেলে গোবিন্দ এমনিতে শান্তশিষ্ট, তবে তার মাথাটা বড্ড গবেট। ক্লাস 9 থেকে 10-এ উঠতে তার বছর 5 লেগেছিল। তবে সে বড় ধৈর্যশীল ছেলে, দিন রাত পড়ে। সেই পড়ায় পাড়া মাত। দুঃখের বিষয়, পড়াটা তার মাথায় ঢুকতে চায় না, আর ঢুকলেও থাকতে চায় না। রাতের পড়া শেষ করে গোবিন্দ ঘুমোচ্ছে। দামুর মার ঝাঁটার শব্দে সে তড়াক করে উঠে পড়ল। ঝাঁটার শব্দ মানেই ভোর, আর ভোর মানেই পড়া। গোবিন্দ গ্রামার বই খুলে তারস্বরে চেঁচাতে লাগলো। একরাম আলীর মুরগিরা নিশ্চিন্তে ঘুমোচ্ছিল। ঝাঁটার শব্দে তারা সচকিত হয়েছিল, আর গোবিন্দর পড়ার শব্দে তারা ভোর হয়েছে ভেবে কোকড়কো বলে সমস্বরে ডেকে উঠল। একরাম আলীর বাড়ির উল্টো দিকে থাকেন ভদ্রেশ্বর বাবু। মুরগির শব্দে ঘুম ভাঙতেই ভদ্রেশ্বর বাবু তাড়াতাড়ি ধুতি আর পাঞ্জাবি পরে ছড়ি গাছ হাতে নিয়ে বেরিয়ে পড়েন প্রাতঃভ্রমণে। কানাইবাবুকেও সঙ্গে ডেকে নেন। তা প্রায় রোজই এইরকম হয়। গণেশবাবু ফেরেন, বুড়ি পিসির ঘুম ভাঙে, দামুর মা ঝাঁটপাট শুরু করে, গোবিন্দ পড়তে লাগে, একরাম আলীর মুরগি ডাকে, ভদ্রেশ্বর বাবু আর কানাই বাবু প্রাতঃভ্রমণে বেরিয়ে পড়েন। আর এইসব কাণ্ড যখন ঘটতে থাকে,
তখন চুপি চুপি একটা দীর্ঘশ্বাস ফেলে রোজ একটা লোক গণেশবাবুর বাড়ির পাঁচ দুয়ার থেকে গুটি গুটি ফিরে যায়। লোকটা আর কেউ নয়, চারু চোর। লোকে বলে চোরে চোরে মাস্তুতো ভাই। মদন আর চারু হলো তাই। দুজনেই দুজনের মাস্তুতো ভাই, দুজনেই চোর, দুজনের ভাবও খুব। চারুর বিরস মুখ দেখে মদন রোজই জিজ্ঞেস করে, আজও পারলি না? চারু মলিন মুখে মাথা নেড়ে বলে, না। মদন চিন্তিত মুখে বলে, তবে তো ভারী মুশকিল হলো। মুশকিলই বটে, আসলে দুজনেই ছিচকে চোর। চোরের মহলে তাদের বিশেষ কেউ পাত্তা দেয় না। তবে তল্লাটে কালু দাসের একটা চোর তৈরির স্কুল আছে। চোরের স্কুল বলতে ব্যাপারটা ফেলনা নয়। কালুর সেই স্কুল থেকে যারা পাস মার্ক পেয়ে বেরোয় তারা হিল্লি দিল্লি গিয়ে নাম করে ফেলে। সেই স্কুলে ভর্তি হওয়া ভারী শক্ত। বহু হবু চোর প্রতিবার অ্যাডমিশন টেস্ট দিয়ে হতাশ হয়ে ফিরে আসে। মদন আর চারু গত 2 বছর ধরে চেষ্টা করে পেরে ওঠেনি। এবারও কালুর হুকুম হয়েছে মদনকে মল্লিক বাড়ি থেকে আর চারুকে গণেশ বাবুর বাড়ি থেকে চুরি করে এলেম দেখাতে হবে, তবে ভর্তি। হাড় কিপটে গগন মল্লিকের বাড়িতে চুরি করাটাও শক্ত কাজ ছিল। তবে মদনের কপাল ভালো। গগন মল্লিকের 100 বছর বয়সী ঠাকুমা হঠাৎ পট করে মরে যাওয়ায় বাড়িতে তেমন পাহারা ছিল না। মদন সেই ডামাডোলে ঘরে ঢুকে চুরি করে পালায়, কিন্তু ফেঁসে গেছে চারু। মদন বলল, উপায় তো একটা করতেই হচ্ছে। দু ভাই একসঙ্গে কালুর স্কুলে চুরি শিখতে না পারলে আর মজাটা কি? ঠিক আছে, আজ রাত্রে আমিও তোর সঙ্গে থাকবো। তবে কথাটা কালু জানতে পারলে দুজনকেই বাদ দিয়ে দেবে। তো তাই ঠিক হলো। গণেশ বাবু বাড়ি ফিরেছেন, ব্যায়াম করেছেন, বাঁদরকে কলা খাইয়ে স্নান করেছেন, 4টে খেয়েছেন, পান মুখে দিয়ে হাই তুলেছেন। ওদিকে পিসিরও ঘুম ভেঙেছে। বলি, ও গনসা, এসেছিস? এসেছি। খাবি না? খেয়েছি। এবার তবে ঘুমো। ঘুমোচ্ছি। বলি, ও গনসা, এসেছিস? এসেছি। খাবি না? খেয়েছি। এবার তবে ঘুমো। ঘুমোচ্ছি। বলি, ও গনসা, এসেছিস? এরকম চলতে চলতেই দামুর মা উঠে পড়ল। শীত গ্রীষ্ম নিয়ে কথা হলো। তারপর দামুর মা রাগ করে ঝাঁট পাট শুরু করে দিল। গোবিন্দ উঠে পড়তে বসে গেল। একরাম আলীর মুরগি ডাকতে লাগলো। ভদ্রেশ্বর বাবু বেরিয়ে কানাই বাবুকে ডাকাডাকি করতে লাগলেন। বলি, ও কানাই বাবু, আর দেরি করলে যে বেলা হয়ে যাবে। সূর্যি যে উঠে পড়লো বলে গোটা পাড়াটাই বলতে গেলে মাঝরাত্রিরে জেগে উঠলো। এই অবস্থায় চুরি করা বা পালানো দুই বিপজ্জনক। মদন আর চারু শুনতে পেল এ বাড়ির লোক ও বাড়ির লোকের সঙ্গে কথা কইতে শুরু করেছে। গণেশ বাবুর পিসির যে আক্কেল নেই, দামুর মা যে একটি উজবুক, গোবিন্দ যে একখানা পাঁঠা, একরামের মুরগিগুলো যে মানুষ নয়, ভদ্রেশ্বর আর কানাইয়ের যে কোনো কালে বুদ্ধি হবে না, এইসব আলোচনার পর তারা নিজেদের সুখ দুঃখের নানা কথা বলাবলি করতে লাগলো। মদন আর চারু দুজনেই জোড়া দীর্ঘ নিঃশ্বাস ফেলে পরস্পরের দিকে তাকালো। চারু মাথা নেড়ে বলল, উপায় নেই মদনদা, এবছর তুমি ভর্তি হও কালুর স্কুলে। মদন চাপা গলায় ধমক দিয়ে বলল, চুপ কর তো। ওদিকে গণেশ বাবু পান চিবিয়ে পাশ বালিশ আঁকড়ে সদ্য ঘুমের আবেশে চোখ বুজেছেন। এমন সময় জানলার বাইরে থেকে
কে যেন মোলায়েম গলায় বলল, গণেশবাবু ঘুমোলেন নাকি? গণেশবাবু ভারী অমায়িক মানুষ, তাড়াতাড়ি উঠে বসে বললেন, আগে না, একটু ঘুমোবো ঘুমোবো ভাবছিলাম আর কি। কিন্তু আপনার কি ঘুমোনোটা উচিত হবে গণেশবাবু? সারা পাড়া জাগিয়ে রেখে আপনার ঘুমিয়ে পড়াটা কি ভালো কাজ? গণেশবাবু ব্যাপারটা বোঝেন, মাথা চুলকে লাজুক গলায় বললেন, আগে তা অবশ্য ঠিক। আমার পিসি, আমার দাসী, আমার ছেলে, একরামের মুরগি, ভদ্রেশ্বর আর কানাই মিলে রোজ রাতে একটা ভজঘট পাকায় বটে, কিন্তু তার জন্য আমি কি করতে পারি বলুন? আপনার কোথা থেকে আসা হচ্ছে? এদিকে তো কখনো দেখিনি মশাইকে। মদন একটু কেঠো গলা সাফ করে নিয়ে বলল, যদি অভয় দেন তো বলি, আমরা দুজনেই চোর। বটে বটে, গত 7 দিন ধরে আমার ভাই এই চারু এসে ঘুরে যাচ্ছে, একদিনও চুরি করতে পারেনি। না পারলে কালুর স্কুলে এবারেও ওকে নেবে না। ব্যাপারটা ভেবে রেখেছেন? আপনার দয়ার শরীর কাক, কুকুর, ভিখিরি কাউকে ফেরান না, আমার এই ভাইটিকে কি আর ফেরাবেন? গণেশবাবু একটু হাঁ হয়ে গিয়েছিলেন ঠিকই, কিন্তু একটু ভাবতেই তার মাথা পরিষ্কার হয়ে গেল। তিনি হেঁকে উঠলেন, বটেই তো, আমার বাড়িতে একটা চুরি করবেন, সেটা আমার সৌভাগ্য। দাঁড়ান, এখনই ব্যবস্থা করে দিচ্ছি। বলে গণেশবাবু গর্জন করতে করতে গিয়ে গোবিন্দকে বিছানায় পাঠালেন। দামুর মাকে ধমকে গোয়ালে গিয়ে শোয়ার ব্যবস্থা করে দিলেন। পিসির ঘরে শিকল তুলে দিলেন। তারপর সদর খুলে একগাল হেসে বললেন, আসুন আসুন, এরপর আর চুরির কোনো বাধা রইল না। তবে আমরা খবর পেয়েছি চারু এবারেও কালুর স্কুলে ভর্তি হয়নি। সে চুরি ছেড়ে পানের দোকান দিয়েছে।